হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো ক্লাস 12-এর রায়ান অ্যান্ড মার্টিনের যে কোশ্চেন ব্যাংক রয়েছে দেখো কেমিস্ট্রির, তার ক্লাসিফায়ার যে প্লাস সাজেশনস 2021-এর 2022-এর এখনও বেরোনি, তার 2021টাই তোমরা আলোচনা করছি। দেখো এটা নিয়ে প্রথম দেখো আমরা পদার্থের কঠিন অবস্থা, যেটা চ্যাপ্টার 1 ক্লাস 12, এটা নিয়ে আলোচনা করছি। এখান থেকে তোমরা ভালো করে বুঝে নাও কীভাবে উত্তরগুলো করতে হবে, আমি গুছিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো এই হচ্ছে তোমার প্রথম যে পদার্থের কঠিন অবস্থা ইউনিট 1-এর প্রথম অংশকে আমরা এমসিকিউ নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, প্রথম যে প্রশ্নটা দেখো, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষে কণার সংখ্যা কটি হবে? পৃষ্ঠকেন্দ্রিক জালকাকার একক কোষ, দেখো এই হচ্ছে একটা পৃষ্ঠকেন্দ্রিক জালকাকার একক কোষ। দেখতে পাচ্ছ কৌণিক বিন্দুতে দেখো 8টা কৌণিক বিন্দু আছে, এই 1 2 3 4 5 6 7 8, 8টা কৌণিক বিন্দুতে রয়েছে। এখন কৌণিক বিন্দুতে যে কণাগুলো থাকে সেগুলো একটা একক কোষে অবদান হচ্ছে 1/8। তাহলে 8টা কণা আছে, তাহলে টোটাল অবদান কত হবে? 1/8 ইন্টু তোমার 8, অর্থাৎ একটা হবে। আর হচ্ছে দেখো এই যে পৃষ্ঠের কেন্দ্রে এখানে একটা রয়েছে, একটা রয়েছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আর এই ছটা পৃষ্ঠ কেন্দ্র। পৃষ্ঠ কেন্দ্রগুলো অবদান হচ্ছে দেখো হাফ করে, তাহলে 6টা পৃষ্ঠ, সুতরাং 1 2 ইন্টু কত 6, তাহলে টোটাল কণা কত হচ্ছে 4টে। ওকে, এবার দেখো 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাস? সোডিয়াম ক্লোরাইড, কোয়ার্টজ, সুক্রোজ আর হচ্ছে তোমার আয়োডিন। এটা দেখো, এটার সঠিক উত্তর হচ্ছে কোয়ার্টজ, কারণ এটাই হচ্ছে দেখো সিলিকা, এটা হচ্ছে সমযোজী কেলাস। কোয়ার্টজটা হচ্ছে দেখতে এইরকম হয়, কিন্তু এটার অ্যাকচুয়াল গঠনটা হচ্ছে এইরকম, সুতরাং এটা হচ্ছে একটা সমযোজী কেলাস। এছাড়া দেখো সমযোজী বা নেটওয়ার্ক কেলাসের কঠিন আরও উদাহরণগুলো একটু খেয়াল দেখো, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ে। যেমন হিরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড, সিলিকন, কোয়ার্টজ বা সিলিকা তো হলো, বোরন, নাইট্রাইট, এগুলো হচ্ছে তোমার সমযোজী বা নেটওয়ার্ক কেলাসের কঠিন। এবার দেখো এক্স পারমাণবিক ভর 64-এর 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা এক্স দেহকেন্দ্রিক ঘনকাকার জালরূপে কেলাসিত হয়, তাহলে একক কোষের সংখ্যা কত হবে? 6.4 গ্রাম পরিমাণে। এটা হিসেবটা কীভাবে হচ্ছে দেখো, যেহেতু পারমাণবিক ভর হচ্ছে 64, তাহলে 64 গ্রাম পরমাণুর সংখ্যা কত হবে? এনএ, অ্যাভোগাড্রো। ওকে, তাহলে 6.4-এ কত হবে? এনএ ইন্টু 6.4/64, অর্থাৎ NA/10 হচ্ছে। তাহলে এটা পরমাণুর সংখ্যা পেলাম। এবার দেখো যেহেতু দেহকেন্দ্রিক জালকাকার একক কোষ, তাই দেহকেন্দ্রিক জালকাকার একক কোষে দুটো পরমাণু মানে একটি একক কোষ, অর্থাৎ NA/10টি পরমাণু মানে NA/20টি একক কোষ হবে। ওকে, সুতরাং এটা হচ্ছে তোমার সঠিক হচ্ছে তোমার প্রবলেমটা সঠিক উত্তর অপশান বি, NA/20। এরপরে দেখো শর্ট কোণাকৃতি আদিম কোষের বৈশিষ্ট্য। শর্ট কোণাকৃতি মানে হেক্সাগোনাল, ঠিক আছে? এই হেক্সাগোনালের বৈশিষ্ট্য কী হবে ভালো করে দেখে নাও। এই হচ্ছে হেক্সাগোনাল, এখানে দেখো তোমার বাহুগুলো দেখো ভালো করে খেয়াল করো, এ আর বি হচ্ছে তোমার সমান, কিন্তু সিটা হচ্ছে সমান নয়। সুতরাং দেখো এই যে সি বা ডি মধ্যে এই অপশান দুটো রয়েছে। আরেকটা দেখো এই তোমার কোণগুলো যেগুলো আলফা আর বিটা দেখো 90 ডিগ্রি, কিন্তু গামাটা দেখো অনেক বেশি, তাই না? 90-এর থেকে বেশি হয়ে যাচ্ছে না গামাটা, এই যে দেখতে পাচ্ছ এটা 120। সুতরাং সঠিক উত্তর হবে অপশান ডি, A=B ≠ C, আলফা বিটা 90 আর গামা 120। এছাড়া দেখো এই হচ্ছে তোমার 7 ধরনের কেলাস রয়েছে, এই 7 ধরনের কেলাসের কিনার দৈর্ঘ্য, আন্তঃক্ষীণক কোণ আর উদাহরণ এবং তাদের একক কোষ কী কী হতে পারে সেগুলোর একটা ছক আমি দিয়ে দিলাম, এটা স্ক্রিনশট নিয়ে নিও, এটা তোমাদের অনেক কাজে লাগবে। ওকে, এবার দেখো এক্স পারমাণবিক ভর হচ্ছে 40, 4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে? এটা ওই আগেরটার মতোই, 40 গ্রাম পরিমাণে একক কোষ অ্যাভোগাড্রো, তাহলে 4 গ্রামে কত হবে? এটা হচ্ছে NA/10 হবে। এবার যেহেতু দেহকেন্দ্রিক, তাহলে দুটো পরমাণু মানে হচ্ছে একটি একক কোষ, সুতরাং NA/10 পরমাণু মানে NA/20 একক কোষ হবে। সুতরাং এটা আগেরটার মতো একই উত্তর হবে, NA/20, অপশন সি। এবার দেখো এন প্রকৃতির অর্ধপরিবাহী তৈরিতে সিলিকনের সঙ্গে কোন মৌলটি যুক্ত করতে হবে? এন প্রকৃতির অর্ধপরিবাহী এন প্রকৃতির করার জন্য আমাদের পঞ্চযোজী মৌল দিতে হবে। দেখো এই হচ্ছে তোমার
একটা সিলিকনের বিশুদ্ধ কেলাস, তাতে আমরা পঞ্চজীবী মৌল ফসফরাস যোগ করছি, তাহলে কী হবে, একটা ইলেকট্রন বেশি থাকবে এবং সেটা হবে হচ্ছে তোমার এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে এখানে ফসফরাস নেই, কিন্তু তোমার রয়েছে পঞ্চজীবী আর্সেনিক, তাই আর্সেনিকটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? আর এই যে তোমার অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, এগুলো হচ্ছে ত্রিযোজী। বুঝতে পারছো? এবার দেখো, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, দেহকেন্দ্রিক ঘনকাকার এবং সরল ঘনকাকার গঠনকারী কণাগুলির ব্যাসার্ধের ভিত্তিতে উক্ত কেলাসগুলির একক কোষের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কী হবে? দেখো, সব যেন হিজিবিজি লাগছে, তাই না? আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, অ্যান্সারটা হচ্ছে এটা কীভাবে হচ্ছে। এখানে দেখো, সরল ঘনকাকার একক কোষের তোমার বাহু যেটা আর সমান a/2 বা a সমান 2r হয়। সুতরাং a সমান এখানে 2r। তাহলে এই অপশান দেখো সি আর ডিতে রয়েছে। প্রথমে রয়েছে পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে দেখো, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে তোমার a সমান 2√2r হবে। তার মানে এই হচ্ছে তোমার কোনটা অপশান হচ্ছে, এই অপশান এটা রয়েছে। আর দেহকেন্দ্রিকের ক্ষেত্রে দেখো a সমান কত হবে, 4r/√3 এটা। আর এটা সরলের ক্ষেত্রে a সমান 2r হবে। ওকে, তাহলে অপশান এটা সঠিক উত্তর। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো 8 থেকে হচ্ছে 20টা এই প্রশ্নগুলো আমরা যেটা তোমাদের রয়েছে সেগুলো আলোচনা করবো। দেখো, প্রথমে দেখো, ব্র্যাভেস ল্যাটিসের সংখ্যা কতগুলো? 12টা, 14টা, 16টা না 17টা? আমি দেখো এই দেখিয়ে দিচ্ছি ব্র্যাভেস ল্যাটিসের সংখ্যা। দেখো ওপরে দেখো, ঘনকাকার 3টে, অর্থরম্বিক 4টে, 7টা, তারপর 8, 9, 10, 11, 12, 13, 14টা। সুতরাং ব্র্যাভেস ল্যাটিস হলো 14টা। ওকে, একটি দেহকেন্দ্রিক ঘনকাকার ঘনসন্নিবেশের প্যাকিং দক্ষতা কত হবে? দেহকেন্দ্রিক ঘনকাকার ঘনসন্নিবেশ যদি হয়, প্যাকিং দক্ষতা কত হবে? আমি দেখে এসেছি, দেখো প্যাকিং দক্ষতা নির্ণয়টা। এখানে দেখো তোমার এই দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের দেখো প্যাকিং দক্ষতা দাঁড়াচ্ছে কত, এখানে আমি করে রেখেছি দেখো 0.68, অর্থাৎ 68%। আর ফাঁকা স্থান 32%। সুতরাং প্যাকিং দক্ষতা 68%। অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। একটি আয়নীয় কেলাসে R+R- ব্যাসার্ধ 0.344 হলে কেলাসটিতে সবর্গাঙ্ক সংখ্যা কত হবে? এখন কীভাবে সবর্গাঙ্ক সংখ্যা বের করা হয় তার হচ্ছে দেখো ফর্মুলা রয়েছে। ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে তোমার বিভিন্ন হলে সবর্গাঙ্ক সংখ্যা বিভিন্ন হয় এবং তাদের কেলাসের গঠনটাও বিভিন্ন হয়। এখানে দেখো তোমার অনুপাতটা 0.344 কোনটার মধ্যে, এই 3 নম্বর যেটা দেখো 0.225 থেকে 0.414 এর মধ্যে পড়ছে। তাহলে সবর্গাঙ্ক সংখ্যা কত হবে? 4 হবে এবং গঠন চতুস্থলকীয়। সুতরাং সঠিক উত্তর অপশান সি, 4। ডোপিংয়ের ফলে কোন ধরনের ত্রুটি সৃষ্টি হয়? ডোপিং মানে বাইরে থেকে অন্য কোনো মৌল অল্প পরিমাণ যোগ করা হয়। যেমন ধরো সিলিকনের মধ্যে এই ফসফরাস যোগ করা হচ্ছে, ফলে এর ফলে কী হয়, এই যে ইলেকট্রন বেশি হয়ে গেল, তাই এটা হচ্ছে ইলেকট্রনিক ত্রুটি। অপশান ডি। সাধারণ ঘনক, দেহকেন্দ্রিক ঘনক, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকগুলির প্রান্ত দৈর্ঘ্য এ হলে ঘনকগুলির অন্তর্গত কণাগুলির ব্যাসার্ধের অনুপাত কী হবে? দেখো, আমরা হচ্ছে এই যে 3 রকম দেখবো। সাধারণ যে ঘনক সেটা ব্যাসার্ধ হচ্ছে a/2, আর দেহকেন্দ্রিক হলে √3a/4, আর পৃষ্ঠকেন্দ্রিক হলে a/2√2। সুতরাং অনুপাতটা হচ্ছে তোমার এটা a/2 √3a/4 আর হচ্ছে a/2√2। সুতরাং অপশান দেখো এটা কোনটা সঠিক হচ্ছে, অপশান হচ্ছে সি এরটা, তাই তো? অপশান সিটা দেখো সঠিক হচ্ছে। ওকে, এটা দেখো আরও ক্যালকুলেশন করে আরও সিম্পল হয়ে যায়, 2:√3:√2 অর্থাৎ 1:0.866.707। NaCl কেলাস জালকে একটি Na+ আয়নকে বেষ্টন করে উপস্থিত Cl- আয়নের সংখ্যা কত হবে? দেখো এই হচ্ছে তোমার NaCl এর কেলাস। এখানে দেখতেই পাচ্ছ একটা NaCl আয়নকে বেষ্টন করে কত রয়েছে। আমি এইটা দেখাচ্ছি, দেখো এই মাঝখানে যে এটার সঙ্গে দেখাচ্ছি, এর সঙ্গে দেখো এদিকে এই একটা রয়েছে, আবার এদিকে এই একটা রয়েছে, বাঁ দিকে দেখো এই একটা রয়েছে, ডান দিকে রয়েছে, আবার উপরে একটা রয়েছে, নিচে একটা রয়েছে। সুতরাং কটা রয়েছে? 6টা। সুতরাং সঠিক উত্তর অপশান ডি, 6। কেলাসে স্কটকি ত্রুটি পরিলক্ষিত হয় যখন, এটা কখন হবে? দেখো স্কটকি ত্রুটি কখন পরিলক্ষিত হবে, এটা আমি স্কটকি ত্রুটির যে ছবিটা দেখো, এখানে স্কটকি ত্রুটি কখন হয়? যখন সমসংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন নির্দিষ্ট হয়। এখান থেকে দেখো একটা ক্যাটায়ন নির্দিষ্ট হয়েছে, এখান থেকে একটা অ্যানায়ন নির্দিষ্ট হয়েছে। সুতরাং এটার অপশানটা কী হবে? সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন কেলাসে অনুপস্থিত থাকলে। 15 নম্বর দেখো, প্রদত্ত ফাঁকা স্থান বা হোলগুলির মধ্যে কোনটি বৃহত্তম?
এটা হচ্ছে তোমার বৃহত্তম ফাঁক হচ্ছে অষ্টতলিকীয় ফাঁক। সোলার সেলে ব্যবহৃত যে মৌলটি, সোলার সেলের সাধারণত কি অর্ধপরিবাহী সিলিকন ব্যবহার করা হয়। ফ্রেঙ্কেল ত্রুটি পরিলক্ষিত হয় যখন, ফ্রেঙ্কেল ত্রুটি কখন হয়? ফ্রেঙ্কেল ত্রুটি কখন হয়? যখন কোনো ক্লাসে কোনো ক্যাটায়ন তার নির্দিষ্ট ল্যাটিস বিন্দু পরিত্যাগ করে অন্তঃস্থানিক স্থানে বসে পড়েছিলেন। এই যে নিজস্ব ল্যাটিসে ফাঁকা হয়ে গেছে, অন্তঃস্থানিক স্থানে বসে পড়েছে, এই ফলে তৈরি হয় ফ্রেঙ্কেল ত্রুটি। সুতরাং সঠিক উত্তর কী দাঁড়াবে? এটা হচ্ছে দেখো এই যে অপশান বি, কিছু ক্যাটায়ন তার নিজস্ব স্থান থেকে সরে গিয়ে অন্তঃস্থানিক স্থানে বসে পড়ে, তখন তৈরি হয় ফ্রেঙ্কেল ত্রুটি। 18 নম্বর, প্রদত্ত ত্রুটিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? বিশুদ্ধ আয়নীয় যৌগগুলি তড়িতের অন্তরক, এটা সঠিক। আর TiO2 হচ্ছে প্যারামেটিক যৌগ, এইটা হচ্ছে ঠিক নয়। কারণ দেখো TiO2 হচ্ছে TiO2 এখানে টাইটেনিয়াম 4+, মানে এখানে 18টা ইলেকট্রন রয়েছে, সুতরাং ইলেকট্রন বিন্যাসে দেখো সবগুলো তোমার ভর্তি হয়েছে, এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাই এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে প্যারামেটিক যৌগ নয়, এটা ডায়াম্যাগনেটিক হবে। প্রদত্ত কোনটি একটি সমযোজী বা নেটওয়ার্ক ক্লাসিফায়ার কঠিন? শুষ্ক বরফ, কার্বোরেন্ডাম, I2 এবং বরফ। এটা দেখো সঠিক উত্তর হচ্ছে কি এই সিলিকন কার্বাইড বা কার্বোরেন্ডাম। বুঝতেই হচ্ছে কেমন জটিল একটা গঠন, সুতরাং এইটা হচ্ছে তোমার সমযোজী বা নেটওয়ার্ক ক্লাসিফায়ার কঠিন, কার্বোরেন্ডাম। এবার দেখো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে শতকরা ফাঁকা স্থানের পরিমাণ কত? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে তোমার কত পার্সেন্ট দখল করে থাকে? এটা দেখো কোষে অধিকৃত আয়তন হচ্ছে 74%, আর ফাঁকা স্থান তাহলে কত? 26%, 26% ফাঁকা থাকে। সুতরাং এটার উত্তর হলো তোমার অপশান এ 26। আচ্ছা, এবার দেখো এরপরের যে প্রশ্ন 21 থেকে 28 পর্যন্ত প্রশ্ন যেগুলো সেগুলো আলোচনা করছি। দেখো আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো 21-এ, যে ত্রুটির উপস্থিতির জন্য ক্ষারীয় ধাতুর হ্যালাইড যৌগগুলিতে বর্ণ উৎপন্ন হয় সেটা কি? স্কটকি, ফ্রেঙ্কেল, অন্তঃস্থানিক, এফ সেন্টার। এটা কি দেখো, এটা হচ্ছে এই যে এফ সেন্টার তৈরি হচ্ছে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতা, এটাকে বলে এফ কেন্দ্র। এফ কেন্দ্র মানে হচ্ছে বর্ণবিন্দু, এই এফ কেন্দ্র সৃষ্টি হওয়ার জন্যই তোমার কালারটা সৃষ্টি হয়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে না অপশান ডি, এটা এফ সেন্টার। একটি পদার্থের একের বেশি কঠিন পরিবর্তিত রূপকে বলা হয় কঠিন পদার্থের, একটি পদার্থের একের বেশি কঠিন রূপ থাকলে তাকে বলা হয় পলিমরফিজম। সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা, সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত? সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা দেখো আমি নির্ণয় করে দেখাই দিলাম এখানে, এটা তোমার 52.4%, অর্থাৎ 52% ধরা যেতে পারে। ওকে, প্যাকিং দক্ষতা, সুতরাং অপশান ডি, এটা 52%। এবার দেখো গ্রাফাইটের কঠিন অবস্থায় আকৃতি কেমন হবে? গ্রাফাইটের কঠিন অবস্থায় আকৃতি কেমন? গ্রাফাইটটা দেখো কোন পড়ছে, এটা 3 নম্বরে ষড়তলী বা হেক্সাগোনালের মধ্যে পড়ছে গ্রাফাইট, সুতরাং এটা সঠিক উত্তর অপশান সি, হেক্সাগোনাল। জার্মেনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের কেলাস ডোপিং করা হলে কি উৎপন্ন হবে? জার্মেনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে ত্রিযোজী মৌল, তাই এটা কি তৈরি হবে? এটা হচ্ছে পি টাইপ। এখানে বোরন আর অ্যালুমিনিয়াম সেম, কারণ বোরনের 3টি ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন, তাই এখানে হোল তৈরি হবে, অর্থাৎ এটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। সুতরাং অপশান বিটা হলো সঠিক উত্তর। একটি পি টাইপ অর্ধপরিবাহীতে বিশুদ্ধ সমযোজী সিলিকন কেলাসের সঙ্গে প্রদত্ত কোন মৌলটি সামান্য পরিমাণে মেশানো হয়? দেখো পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য কি করতে হবে? আমাদের ত্রিযোজী মৌল, অর্থাৎ এখানে বোরন যেমন রয়েছে এই বোরনটাকে যোগ করতে হবে, তাই না? বোরন ত্রিযোজী, তাই হচ্ছে অর্ধপরিবাহী তৈরি হবে। সুতরাং অপশান হচ্ছে এ সঠিক উত্তর। এবার দেখো কেলাস জালকে একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের অনুপস্থিতিকে বলা হয়, ক্যাটায়ন একটা এবং একটা অ্যানায়ন দুটোই, মানে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন নির্দিষ্ট হয়ে গেছে, তখন তাকে কি বলা হবে? সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নির্দিষ্ট হয়ে গেলে তাকে বলা হয় স্কটকি ত্রুটি। সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্কটকি ত্রুটি। একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কিনারা দৈর্ঘ্য এ হলে পারমাণবিক ব্যাসার্ধ কী হবে? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে দেখো আমরা জানি কি 4r সমান a√3, আর এই যে এটা হচ্ছে তোমার পৃষ্ঠকর্ণ 4r সমান হচ্ছে তোমার 4r হচ্ছে, আর এটা হচ্ছে a√3। সুতরাং এখানে দেখো অ্যান্সারটা হচ্ছে এ, 4r সমান a√3, সুতরাং এটা কত হবে? পারমাণবিক ব্যাসার্ধ r সমান a/2√2 হবে। এবার দেখো 29 থেকে 35 পর্যন্ত
এ কিনারার দেহকেন্দ্রিক ঘনকার ক্লাসে একটি কণার ব্যাসার্ধ কত হবে? আগেরটার মধ্যে দেখো এখানে তোমার দেহকেন্দ্রিকের ক্ষেত্রে এই যে তোমার 4r সমান দেহকর্ণ মানে √3 এ, 4r সমান a√3, তাহলে এখান থেকে r সমান কত হবে? a√3/4 হবে। r সমান a√3/4, সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে √3/4 হবে। ওকে, সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে Cl- আয়নের বিন্যাস হলো, Cl- আয়ন কেমন বিন্যাস হয় ভালো করে দেখে নাও। এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। এই হচ্ছে দেখো তোমার Cl-, এই বড়গুলো হচ্ছে Cl-, গুলো কোথায় কোথায় রয়েছে দেখো, এই কৌণিক বিন্দুতে দেখো রয়েছে, কৌণিক বিন্দুতে আর এই পৃষ্ঠের কেন্দ্রে, এই যে উপরের একটা পৃষ্ঠ তার কেন্দ্রে রয়েছে, এই যে সাইডে দেখো ডান দিকের এই যে সাইডের যে পৃষ্ঠ তার এই কেন্দ্রে রয়েছে, তাই না? প্রত্যেকটা পৃষ্ঠে কেন্দ্রে রয়েছে, তাই এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে উপস্থিত পরমাণুর সংখ্যা কত হবে? এটা হচ্ছে তোমার আগেও হয়েছিল, দেখো এখানে 8টা কৌণিক বিন্দুতে যেটা 1/8 করে টোটাল একটা অবদান, আর পৃষ্ঠকেন্দ্রে হচ্ছে 1/2 করে 6টা পৃষ্ঠ, এটা 1/2 × 6 মানে হচ্ছে তোমার 3টে হবে, টোটাল হচ্ছে 4টে কণা হবে। কোন পদার্থটি চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়? এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা যারা তীব্রভাবে আকৃষ্ট হয় তাদেরকে বলে ফেরোম্যাগনেটিক পদার্থ, কারণ এদের ক্ষেত্রে চৌম্বক ডোমেনগুলো একই দিকে সব বিন্যস্ত থাকে, বুঝতে পারছো? তাই সঠিক উত্তরটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a, তবে দেহকেন্দ্রিক পরমাণু ও একটি কৌণিক পরমাণুর মধ্যে দূরত্ব কত হবে? এখন দেখো দেহকেন্দ্রে রয়েছে আর হচ্ছে এই তোমার কৌণিক দেহকেন্দ্রে রয়েছে আর এই কৌণিক বিন্দুতে রয়েছে, এদের মধ্যে দূরত্ব মানে কি 2r। তা আমরা জানি কি 4r সমান a√3, তাই না? 4r সমান হচ্ছে a√3, তাহলে হচ্ছে তোমার 2r সমান কবে? 2r সমান √3a/2 হবে, কারণ দূরত্বটা হচ্ছে 2r হবে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে √3a/2। a-G- আয়নের আয়নীয় ব্যাসার্ধ যথাক্রমে দেখো দেওয়া আছে 0.98 × 10 মিটার এবং 1.81 × 10 মিটার। তাহলে এবি যৌগের প্রতিটি আয়নের সবর্গাঙ্ক সংখ্যা কত হবে? তো সবর্গাঙ্ক সংখ্যা আমরা বের করবো কীভাবে? দুটো ক্যাটায়ন বাই অ্যানায়নের ব্যাসার্ধ অনুপাত করবো। ক্যাটায়ন বাই অ্যানায়নের ব্যাসার্ধ অনুপাত করলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো 0.54। এখন এই 0.54 হলে কী হবে? এটা হচ্ছে সবর্গাঙ্ক 6 হবে। কেন দেখে দিচ্ছি দেখো, এই যে দেখো 4 নম্বর কলমটা যেটা 0.414 থেকে 0.732, এটা হচ্ছে সবর্গাঙ্ক সংখ্যা 6, তাই না? সুতরাং এটা হচ্ছে তোমার 6 পাওয়া গেল। একটি যৌগের মধ্যে দুই ধরনের পরমাণু উপস্থিত আছে, এক্স আর ওয়াই। এটির ক্লাসের ঘনক জালকাকার এবং এক্স পরমাণু কৌণিক বিন্দুতে, ওয়াইগুলো দেহকেন্দ্রে। এখন কৌণিক বিন্দুতে একটু আগে বললাম যে কৌণিক বিন্দু থাকলে অবদান কত হয়? এটা হচ্ছে 1, আর ওয়াই পরমাণুগুলি ক্লাসের দেহকেন্দ্রে আছে, দেহকেন্দ্রে থাকলে 1 হয়, তাহলে এক্সও একটা ওয়াইও একটা, সুতরাং এটা হচ্ছে XY হবে। ওকে, দেখো পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। অলরেডি ভিডিওটা প্রায় 20 মিনিটের কাছে চলে এসছে, তাই এটাতে আর আলোচনা করছি না। পরের ভিডিও তোমরা পাবে যেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আরও ভিডিও এইরকমভাবে বানানোর চেষ্টা করবো। আর কীভাবে বানালে আরও তোমাদের ভালো হবে, তোমাদের কীভাবে কাজে লাগবে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো, যে আরও কীভাবে তোমাদের জন্য উপযোগী করা যায় ভিডিওগুলো। ওকে, তা এখানেই তাহলে রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, পড়াশোনা করো, অনলাইনে এইভাবে পড়তে থাকো। ওকে, এবং চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমরা থাকো সবসময়।